শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি এবং আপনাদের সাথে আছি আমি লাবণ্য। কিবরিয়াও আছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে। দিনটা সুন্দর হয়ে উঠুক কাজে এবং কর্মে, সেই প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের এই প্রিয় অনুষ্ঠানটি। আমাদের এই অনুষ্ঠানটি প্রতিনিয়তই আমাদেরকে স্বপ্ন দেখায় এমন একটি পর্যায়ে নিজেদেরকে নিয়ে যাবার জন্য, যাতে করে অন্যের কাছেও উদাহরণ হওয়া যায়। তো আজকে সকালটা এক অর্থে তেমনই এবং একই সাথে কাব্যময়, কারণ আমাদের সঙ্গে আছেন আবৃত্তিকার বদরুল আহসান খান। চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। আমরা সাধারণত যেটা করি, একেবারে একজন যিনি এখানে আসেন তার শৈশব থেকে শুরু করি। তো আজকে আমরা একটু ভিন্ন করতে চাই এবং আমরা আপনার কাছ থেকে প্রথমে একটা কবিতা শুনবো, তারপর জীবনটা আসলে কবিতার মতো কিনা সেটা নিয়ে আমরা গল্প করব। তো প্রথমে আমাদেরকে কোনটা শোনাবেন? প্রথমে আমি কামাল চৌধুরীর কবিতা একটা পড়ব, জি, সেটা আমি পড়ে শোনাচ্ছি। কামাল চৌধুরীর লেখা। তোমার পৃথিবী চিনতে পারো না? দেখো দেখো, তুমি বাইরে তাকাও, কি হাল তোমার বিশ্ব। এত মেরু, এত ক্ষমতা, দম্ভ, এক ভাইরাসে নিঃস্ব। মানুষ নিজেকে মানুষ ভাবেনি, বুঝেনি বাঁচার মর্ম। নিজের অস্ত্রে শান দিয়ে তুমি হারিয়ে ফেলেছ বর্ম। তোমার পৃথিবী চিনতে পারে না, মৃতের মিছিল বাড়ছে। ধনীও জানে না, গরিবও জানে না, কত শত্রুরা আসছে। বাতাসের সাথে যুদ্ধ চলে না, পৃথিবীটা কুরুক্ষেত্র। আকাশ সীমিত, অবারিত নয় তোমার বর্গক্ষেত্র। বাইরে দূষণ, বাইরে যেও না, ঘরে থাকো কিছুদিন। প্রকৃতি বিরূপ, করোনা সময় শোধ দিতে হবে ঋণ। নিরাপদে থাকো, থাকো গৃহকোণে। নিরাপদে রাখো দেশ, মায়ের মুখের মতোই পৃথিবী। বেঁচে থাক অনিঃশেষ। প্রার্থনা করো মিলিত স্বপ্নে, দুঃসময় দূরে যাক, নিঃস্ব মানুষ জাগুক আবার। ভালোবাসা বেঁচে থাক। হারবে না তুমি, বিজয় মানুষ দেখবে সুদিন আসবে। বাইরে আবার সবুজ পাতাটি ঝলমলে দিনে হাসবে। বাইরে আবার সবুজ পাতাটি ঝলমলে দিনে হাসবে। কবিতাটা মার্চ মাসে লেখা, 2020-এ। আমার কবিতাটা, আমি অনেক কবিতা পড়েছি, তো এটা যেহেতু রিসেন্ট লেখা, এই জন্য এটা কন্টেন্ট এবং প্রাসঙ্গিক, অনেক বেশি প্রাসঙ্গিক। আমরা বুঝতে পারছি যে করোনা নিয়ে লেখা, হয়তো অনেক কবি লিখেছেন, আমাদেরকে আসলে ভাবায়। তবে এটা ঠিক যে আমরা অনেকখানি এগিয়ে গেছি। আমাদের এই সকালটা সবসময় একটা পজিটিভ বাংলাদেশের কথা বলে। আমরা অনেকখানি এগিয়ে গেছি এই অর্থে যে আমরা জানি দেশে টিকা চলে এসছে। সারা বিশ্বেই এখন টিকা নেওয়ার একটা প্রক্রিয়া চলছে। তবে এটা ঠিক যে এই করোনা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। সেই শিক্ষাটা আমরা কতটুকু কাজে লাগিয়ে সামনে যেতে পারবো আমাদের পরবর্তী জীবনে, সেটাই হচ্ছে বড় কথা। যাই হোক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা কবিতা দিয়ে শুরু করবার জন্য। আমরা একটু শৈশব থেকে জানতে চাই, আপনার ছোটবেলা কেমন কেটেছে, সব কিছু মিলিয়ে কোথায় বড় হয়েছেন, কেমন ছিল? আমার মোটামুটি আমার ঢাকা শহরেই কেটেছে জীবনটা। পড়াশোনাও এখানে, আর চাকরি জীবনে একসময় চট্টগ্রাম ছিলাম, পরে ঢাকাতেই। আর কোথাও তেমন যেতে হয়নি। ঢাকার কোথায়? ঢাকায় শান্তিনগর আমার বাসা। শান্তিনগরে। যে সময় বড় হয়েছেন, এটা কত সালের গল্প? এটা ধরেন আমার তো জন্ম তো
1949-এ। আচ্ছা, জি। হ্যাঁ, তার মানে আপনি তখন- 50-এর দশকে ঢাকা তখন দেখেছেন। প্রথম থেকে চিটাগাংয়ে ছিলাম, তখন আমার জন্ম, আমার আব্বা ছিল, এবং পরবর্তীতে ঢাকায় চলে আসি। শৈশবে ঢাকার কোথায় থাকা হয়েছে? শৈশবে আমার শান্তিনগর। ঢাকাতে শান্তিনগরে, শান্তিনগরে আচ্ছা। বসবাস, স্থানীয় আমরা ওখানকার বাসিন্দা ও অনেকদিন ধরেই। আর স্বাভাবিকভাবে আমরা সাংস্কৃতিক বলয়ের মানুষ। আমার ভাইটাই গান টান করে, এসবের সাথে বাসায় গানের জলসা হতো, কবিতা প্রতিযোগিতা হতো, গানের প্রতিযোগিতা হতো। এটা আমাদের পারিবারিকভাবে। কয় ভাই বোন ছিলেন আপনি? আমরা 10 ভাই 2 বোন। আপনার স্থান ভাই বোনদের মধ্যে? আমি ভাইদের মধ্যে তৃতীয়, তবে আমার যে ইমিডিয়েট বড় সে মারা যাওয়াতে এখন দ্বিতীয়। 10 ভাই 2 বোন, মানে 12 ভাই বোনের পরিবার। হ্যাঁ, 12 আপনাদের ভাই। সময় এরকমই পরিবারের কাঠামোগুলো এরকমই ছিল। হ্যাঁ, যৌথ যৌথ এবং অনেক একসাথে ছিল। হ্যাঁ। কিন্তু ঢাকা নিয়ে আমার একটু জানতে ইচ্ছে করে, ওই সময়কার ঢাকা, মানে যেটা এখনকার তুলনায় কল্পনাই করা যায় না, আমরা যাদের কাছ থেকে এখানে শুনি আর কি। আপনি কেমন দেখেছেন? ঢাকা, আজকে আমি আলাপ করছিলাম যে ঢাকা শহরে যখন এক সময়, তখন তো টেলিফোন ছিল না, হ্যাঁ, সেই টেলিফোন কিভাবে আসলো সেটা দেখলাম, জি। কিভাবে আপনার ফ্যান আসলো, টিভি আসলো। এই যে টিভি অনুষ্ঠানগুলিতে যাই, কিন্তু আগে তো এসব টিভিও ছিল ছিল না। না। সেই সময়গুলির কথা খুবই মনে পড়ে। আর টেলিফোন সিস্টেমও ছিল অন্যরকম, এক্সচেঞ্জের মাধ্যমে কথা বলতে হতো। আব্বা প্রায় বলতো, তুমি এত লাজুক কেন? এক্সচেঞ্জকে বলতে হতো যে ওই নাম্বারটা লাগিয়ে দেন। আচ্ছা। ও তো স্বাভাবিকভাবে বলতো যে তুমি ফোন করে বলো যে অমুক জায়গায় লাইনটা দিতে। ওরাও তখন মানে খুব বলতো যে হ্যাঁ তুমি কি দিয়ে নাস্তা করেছো, এই কথাগুলি মনে পড়ে। কিন্তু এখন তো আর এই জিনিসগুলি নাই। নেই। রাইট। তারপর ছিল রেডিও, ছিল যেটা আমরা প্রতিদিন ভোরবেলা সকালবেলায় খবরটা শুনতাম। কিন্তু এখন জানি না কয়টা বাড়িতে রেডিও আছে। রেডিও সেটটা নাই, হয়তো রেডিও মোবাইল ফোনে ঢুকে রেডিও গিয়েছে। মোবাইল টোবাইলে তাও ওটা খুব কম খুব মানুষ, কম মানুষই শোনে, ট্রু। কম মানুষের শোনে। তবে টিভিটার জায়গা আবার দখল করেছে ফেসবুক, ইউটিউব। হ্যাঁ, ইউটিউব। এবং টিভি যেমন বাংলাদেশের যে অনুষ্ঠানগুলি, সেটা আবার দখল করেছে আমাদের প্রতিবেশী দেশের বিভিন্ন টিভি এই চ্যানেল। দখলের ব্যাপারটা চলছে, হ্যাঁ। সেটা ঠিক আছে, কিন্তু ওই চারপাশটা কেমন ছিল ঢাকা শহরের? চারপাশ বলতে আমি পরিবেশটা বোঝাচ্ছি। চারপাশ যেমন আগে যেমন ধানমন্ডি ছিল সবচেয়ে ভালো একটা এলাকা, এরপর তো আস্তে আস্তে বনানী, গুলশান এসব। এখন জানি না এর পরবর্তীতে আবার ঢাকা শহর এক্সপান্ড হয়ে কোন দিকে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে তো সবই উন্নত হচ্ছে। বিশেষ করে যখন আপনার যে মেট্রো চালু হবে, তখন আবার ঢাকা শহরটাকে অন্য চোখে দেখা হবে। এই আচ্ছা। হলো ব্যাপার। তো একটু পরিবারের গল্প শুনবো, পরিবারে আসলে কি দেখেছেন সে সময়টায়, বা বাবা কি করতেন একটু শুনবো। আমার বাবা মূলত সরকারি চাকরি বা কলকাতাতেই 1935 সনে চাকরিতে যোগদান করেন। আচ্ছা। ওই ডিপার্টমেন্টের নাম ছিল সিভিল সাপ্লাই। পরবর্তীতে আমাদের এখানে বাংলাদেশে ফুড ডিপার্টমেন্ট হয়। আব্বা যখন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, তখন আমার জন্ম। আব্বা অপশন দেয়, তখন আব্বার চট্টগ্রামে পোস্টিং। আচ্ছা, এবং এই পথ থেকেই সবচেয়ে হচ্ছে কত নিচের পথ, এই পথ থেকে উন্নতি হতে 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 একেবারে মহাপরিচালক হিসাবে উনি রিটায়ার করেছেন। তারপরও 8 বছর এক্সটেনশনে ছিল বাবা। অ্যাজ এ বাহ। ফুড সেল চেয়ারম্যান, সচিবালয় ছিল। আব্বার যথেষ্ট সুনাম ছিল, বিশেষ করে সৎ অফিসার হিসাবে। এমন আব্বাকে চিনত না এমন কেউ ছিল না বাংলাদেশে কোনো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। এটা একটা অনেক বড় ব্যাপার সন্তানদের জন্য। মানে বাবা, ওই বলে আমাদের গুরুজনরা যে বাবা হচ্ছেন বটবৃক্ষের ন্যায়, এবং বাবা হচ্ছেন এক ধরনের ফ্ল্যাগ। মানে বাবা যেরকম হন, সেটা কিন্তু সন্তানের উপরে ভয়ঙ্কর রকমভাবে এটার একটা প্রভাব পড়ে। এই যে আপনার বাবা এত অনেস্ট ছিলেন, যেটা আপনি বলতে খুব গর্ববোধ করছেন, সেটা নিশ্চয়ই আপনার ভেতরে একটা তাড়না অনুভব করতো যে না, আমি অবশ্যই, এই অবশ্যই। বাবার সন্তান, সুতরাং আমাকে এইভাবে চলতে হবে। অবশ্যই। হ্যাঁ।
আমরা নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো অনেক কিছুই শুনবো, তবে তার আগে আপনার সম্পর্কে একটু ছোট করে দর্শকদের একটু জানিয়ে নিতে চাই এ ফাঁকে। দেশের অন্যতম আবৃত্তিকার বদরুল আহসান খান, যিনি আজ আমাদের সঙ্গে আছেন। সাংস্কৃতিক বলয়ে বেড়ে ওঠা বদরুল আহসান খানের আবৃত্তি চর্চার শুরু শৈশবেই। পরবর্তীতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশিষ্ট আবৃত্তি শিল্পী গোলাম মোস্তফা, আসাদুজ্জামান নূর প্রমুখের সান্নিধ্য তাকে অনুপ্রাণিত করেছে আবৃত্তি চর্চায়। সুকান্ত ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তির মধ্য দিয়েই শুরু হয় আবৃত্তি চর্চার। পরবর্তীতে দেশ বরেণ্য কবিদের পাশাপাশি কণ্ঠে নিয়েছেন অনেক তরুণ কবিদের কবিতাও। গণমুখী কবিতা আবৃত্তি চর্চায় নিবেদিত প্রাণ বদরুল আহসান বরাবরই দ্রোহ ও প্রতিবাদী কবিতা আবৃত্তিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। 2010 সালে রাজপথের প্রতিবাদী কবিতা শিরোনামে আবৃত্তির প্রথম অডিও অ্যালবাম প্রকাশিত হয় তার। এ পর্যন্ত 10টিরও বেশি অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। আমরা এই কাজের প্রসঙ্গে নিশ্চয়ই আসব, আবৃত্তি চর্চা সেই বিষয়েও কথা বলবো, তবে বাবার কথা শুনছিলাম। তো বাবার কথা ধরেই আসলে একটু জানতে ইচ্ছে করছে। সে সময় আমরা ছোটবেলায় স্বপ্ন দেখে থাকি যে আমরা বড় হয়ে কি করব বা কি হব। তো বাবার কোনো স্বপ্ন ছিল কিনা আপনাকে নিয়ে, যে আপনি বড় হয়ে কি করবেন বা কি হবেন? আসলে আমরা এতগুলি ভাই সবার দিকে ওইভাবে, তবে আলাদা বাবা করে, চেত যে আমি উকালতি করি, আসলে সেটা সম্ভব হয়নি বিভিন্ন কারণে। আর পেশা তো বেছে নিয়েছি ধরতে গেলে, আমার তো বিভিন্ন জায়গায় করেছিলাম, যা শেষ পর্যন্ত খাদ্য বিভাগে আমি চাকরিতে যাই আচ্ছা, এবং আব্বার সুনামটাকে আমি বজায় রেখেছি। এবং আমি অনেক প্রতিবাদের মধ্যে দিয়ে আমি এই করেছি, অন্যায়কে কখনোই প্রশ্রয় দিইনি এবং এর জন্য আমাকে অনেক কিছু সামাল দিতে হয়েছে। তো এটা আমি বুঝি যে আপনি নিজে কলেজে যদি পড়ার ভালো থাকি জি, তাহলে কারো কোনো শক্তি নাই যে আমাকে অসৎ পথে নিবে। আপনি শৈশব সেটার থেকে জন্য আমাকে লড়াই করতে রাইট, আপনি হয়েছে। শৈশব থেকে বিভিন্ন রকমের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। কি ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড হতো ওই সময়টাতে? জড়িত থাকার বিষয়গুলো একটু জানান। যেমন ছোটবেলায় যেমন আমি আবৃত্তি করতাম, বিভিন্ন অনুষ্ঠান হতো, যেমন আমিনবাগ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সেখানে সমস্ত স্কুলের ছাত্রছাত্র, সেখানে আমি কবিতা আবৃত্তি করতাম, পুরস্কারও পেতাম, আচ্ছা, পাড়ার ছেলেরাও খুশি হতো, আর বাসা তো হতোই। তখন ওই বই টই পুরস্কার দিত। এগুলি অনেক বড় পাওয়া এটা ছিল। একেবারে ছোটবেলা, স্কুল লাইফে যখন আচ্ছা। 4-5-এ পড়ি। তারপরে যখন একটু যৌবন আসে, তারপর তো বিভিন্ন ওই যে মুস্তফা ভাই আসলে প্রেস ক্লাবে, বিশেষ করে হাকিম ভাই একজন ছিল, ছড়াকার পরিচয় ছিল, বিভিন্ন সময় ডাক পড়তো, ওখানে যে আমি জাস্ট আবৃত্তি করতাম। আচ্ছা, এর মধ্যে আবার রাজনীতির সাথেও কিছুটা সংযুক্ত হই। ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটিতে ছিলাম যখন ছিল নুরুল ইসলাম নাহিদ ছিল, আসাদুজ্জামান নূর ছিল। ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ার ঘটনাটা একটু জানতে চাই। এটা কি স্বাধীনতার আগে না স্বাধীনতার পরে? এটা স্বাধীনতার আগে। কি ধরনের রাজনীতি করতেন ওই সময়টাতে? স্বাধীনতার আগে আমরা জানি ছাত্রলীগ ছিল, ছাত্র আগে ইউনিয়ন তো ছিল। প্রচুর বিভিন্ন বিষয় নিয়ে মিছিল হতো, হতো, যেতাম, ইকবাল হলেও যেতাম। সেখানে অনেকের সাথে পরিচিত, তোফায়েল ভাই বলেন, পঙ্কজ দা বলেন। তখন আস্তে আস্তে ছাত্র ইউনিয়নের দিকে ঝুঁকে যাই। আচ্ছা, বহু মিছিল সংগ্রামে ছিলাম, এই হলো ব্যাপার। তারপর তো মানে রাজনীতি কি কন্টিনিউ করলেন নাকি বের না, হয়ে আসলেন? রাজনীতি পরে আস্তে আস্তে বের হয়ে ওখান থেকে, এসেছেন। হ্যাঁ, বের হয়ে আসা। ওটা ভিতরে আছে কিন্তু ওইভাবে সক্রিয়ভাবে ছিলাম না। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, কেননা আমি তখন চলে গেলাম উদীচির দিকে। জি, তখন সত্যেনদা প্রায় আমাদের বাসা আসতো। সত্যেনদার একটা চিন্তা ছিল যে একটা গণসঙ্গীতের দল একটা গড়বে, যেখানে গানের মাধ্যমে মানুষকে জাগাবে। এটি তার মূল একটা প্রথম চিন্তাটা। আমার ভাই বোনরা গান, উনিও আসতো, অংশগ্রহণ করতো। ওই চিন্তার থেকেই উনি বললো যে মানে আমার ভাই বললো, বড় মঞ্জুরুল হাসান খান বললো যে একদিন চলো, একটা রিহার্সেল হবে, সেখানে তুমি যাবা। আচ্ছা, তো গেলাম সেখানে। গোলাম মোহাম্মদ ইদু এখনো উদীচিতে আছে, আমাদের গান শেখালো।
ওরে ওরে বঞ্চিত সর্বহারার দল, দুনিয়ার মজদুর এই সামাল, এইসব গান তো স্বাধীনতার আগে তো খুবই খুবই ছিল, মানুষ সাংঘাতিকভাবে গ্রহণ করত। বিভিন্ন শ্রমিক অঞ্চল মিটিং টিটিংয়ে যে গানগুলি করতাম তখন জি। কিন্তু দলের নাম নেয়নি। তারপর এক সময় যখন ওই নাম আমাদের মানুষের জনপ্রিয়তা বেড়ে গেল, তখন সত্যেন্দা একটা নাম ঠিক করলো যে উদীচী। তখন উদীচীর অর্থটাকে এইভাবে দাঁড় করিয়েছে যে উত্তর ঢাকার ছেলেদের নিয়ে যেহেতু দলটা সূর্য গঠন। উত্তর দিকে উদিত হয়, এই জন্য উদীচী। আচ্ছা মানে সংক্ষেপে পরে তো এটা আরো ব্যাখ্যা ট্যাখ্যা দিয়েছে। আসলে উত্তর ঢাকার ছেলেদের নিয়ে আমাদের হয়েছে, ও মানে আমাদের শান্তিনগর ওই উত্তর ঢাকা, এখানে অনেকে ছিল। একরাম আহমেদ ছিল, ডিভিশনাল কমিশনার ছিল, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিল, সে দ্বিতীয় সম্পাদক ছিল। মুস্তাফা বাহিদ খান ছিল প্রথম সম্পাদক। কামরুল হাসান খান ছিল আমারই ভাই, ইমিডিয়েট ছোট, সে আহ্বায়ক ছিল উদীচীর। আচ্ছা তারপর তো উদীচী এই 6-7 জন 8 জন মিলে এই উদীচী, সেটা এখন সারা বিশ্বে বিভিন্ন দেশে এই সংগঠন গড়ে উঠেছে। এটা আমার জন্য একটা বিরাট গর্ব, সবসময় উদীচী নিয়ে গর্ব করি। উদীচী বিভিন্ন অনুষ্ঠানেও এখনো যাই, কিন্তু এছাড়াও যেহেতু আমি কবিতার মধ্যে ঢুকে গেছি বিভিন্ন কারণে, যার ফলে কবিতার মধ্যে আমাকে চলতে হয়। আর উদীচী তো তার প্ল্যাটফর্ম, বিভিন্ন যাত্রা বলেন, নৃত্য বলেন, এখন তাদের বহু শাখা আছে। শাখাগুলো বেড়েছে। পথনাটক, আমি পথনাটকও করেছি আচ্ছা উদীচী। আখতার হোসেন নাম শুনেছেন বোধহয়, ছড়াকার, তার ড্রাফট করা প্রচুর পথনাটক আমি করেছি। সেটা হচ্ছে পথে ঘাটে, ট্রাকের উপরে, কমলাপুর স্টেশন, ফার্ম গেট, সব মজুদ্দার বিরোধী, এবং মানুষ লুফে নিত, জড়ায় ধরতো। তারপর আবার অনেকে এসে বলতো যে আচ্ছা এখানে যে জুয়া খেলা হয় এ সম্পর্কে কিছু বললেন না। বলেন না। আবার অনেকে বলতো যে মজুদ্দারদের তালিকা আমাদের কাছে আছে, আমরা তাদের ঠিকানা দিচ্ছি। ওরা ভাবতো যে আমরাই বোধহয় মজুদ্দার ধরে বেড়াচ্ছি। আচ্ছা তো এই জিনিসগুলি এখনো খুব মনে পড়ে এইগুলো। তারপর তো আর সার্ভিস চাকরি জীবনে চলে যাই। চাকরি রিটায়ার করার পর তারপর ভাবলাম যে একটা কিছু নিয়ে থাকা দরকার। তো এর মধ্যে আমার ছোট ভাইয়ের ছেলেরা, ওরা আমার প্রথম কবিতার অ্যালবামের নামই হচ্ছে রাজপথের প্রতিবাদী কবিতা। আমি অনলাইনে বসতাম, প্যালটক, তখন ফেসবুক ছিল না, আচ্ছা ওই প্যালটকে আমি সুকান্ত নজরুলের কবিতা টবিতা পড়ে একেবারে সবাই আমাকে রাজপথ হিসেবে চিনে। কাজী আরিফ টারিফও যেত, শিমুল মোস্তফাও যেত, রাজপথ হিসাব বললেই সবাই চিনে। প্রথম অ্যালবামটা কবে আসে? প্রথম অ্যালবাম 2010, আচ্ছা সেটার নামই হচ্ছে রাজপথে। রাজপথে। আমাকে যখন আমার ভাইরা বললো ছেলেরা নাম কি দিব, আমি যেহেতু আমার রাজপথ হিসাবে আমাকে চিনে সবাই, মানে দেশে বিদেশের লোকরা, তো রাজপথের প্রতিবাদী। আর আমার কবিতা তো সব প্রতিবাদী কবিতা। ওই কবিতার মধ্যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বাতাসের লাশের গন্ধ, তারপর সশস্ত্র বাহিনী নিয়ে মহাদেব শাহর একটা কবিতা, নূর হোসেন কবিতা, এই ধরনের বেশ কয়েকজনের বোধহয় সেখানে বোধহয় 23টা না কতটা কবিতা আমার কণ্ঠে উঠেছে। আর 21 নিয়েও কিছু কবিতা, আসলে 21 নিয়ে চিন্তাটা ছিল তাদের, 21 নিয়ে আচ্ছা। আমি বেশ কয়েকটা করেছি। আমার ভাইরা বললো যে তুমি এটা ছাড়াও কিছু করো। আমি একজনের কবিতা করলাম, সে হচ্ছে ডক্টর শেখ পাতেন, আচ্ছা একটা সে মুক্তিযোদ্ধা, দুঃসময়ের ভাষণ, আর একটা হচ্ছে কনসার্ট থেকে। সে আমাকে চিনে না, আমি তাকে চিনি না। বইটা আমাকে কোনো কমরেড দিয়েছিল, সেই বইটা আমি অনলাইনে পড়েছি, কবিতাগুলি সাংঘাতিকভাবে প্রশংসা করেছে, বলে যে মনে হয় যে একটা যুদ্ধে নামি আপনার কণ্ঠে শুনে। তখন ওই 2টা কবিতা আমি অ্যালবামে করি, অথচ আমি তাকে চিনি না। আচ্ছা আমার ভাইয়ের কাছে পরিচয় পেয়েছে, আমাকে ফোন দিয়েছে। তারপর তো উনি তো একেবারে বলো যে বদরু ভাই আপনি আমার কবিতাগুলি এত সুন্দরভাবে তুলেছেন। উপস্থাপন করেছেন। তখন আমাকে আজিজ সুপার মার্কেটে
বললো যে একটু কষ্ট করে আসেন। ওখানে স্ট্যালিন থেকে শুরু করে 10 জন কবি, তারা এখনকার এখন বিশিষ্ট কবি, তাদের সাথে পরিচয় হলো। তারপর তো আস্তে আস্তে মহাদেব শাহর সাথে পরিচয় হলো। মহাদেব শাহকে তো আমি চিনি না। মহাদেব শাহ বললো যে আপনাকে তো চিনি আমি, আপনি ভালো লেখেন। না, কোনোদিন আমি লিখিনি। তখন আমার মোবাইল একটা ছিল, খুব ঢাড্ডার একটা মোবাইল, ওটাতে আমি রেকর্ডগুলি করে রেখেছিলাম, তুলে রেখেছিলাম। তো আমি বললাম যে দেখেন তো এই কবিতাটা কার, নুর হোসেন কবিতাটা। বলে যে ওটা আমিও লিখছি, শামসুও লিখছে, জাস্ট এই টোন এটা। তারপর যখন মোবাইলটা দিলাম, সে তো একটা স্টলের সামনে, বুক স্টলের সামনে বসে আছে, তাকে ঘিরে আরো ভক্তরা। শুনতে শুনতে উনি খাড়া হয়ে গেল, খাড়া হয়ে শুনছে আর আমার দিকে তাকাচ্ছে। এটা শোনার পর আমার ফোন নম্বরটা তো নিলই, আবার তার একটা 100টা রাজনৈতিক কবিতার বই দিল। তারপর থেকে উনি খালি মানে ওনার কবিতা পড়ার জন্য, রেকর্ড করার জন্য। তারপর আমি করে দিয়েছি। আবৃত্তি নিয়ে যেহেতু কথা বলছি, তো গল্পের ফাঁকে যদি এই মুহূর্তে একটি কবিতা শুনে ফেলতে পারি আমরা। সেটা আমি ইয়েরটাই পড়ি, মহাদেব শাহটাই পড়ি, ছোট্ট কবিতা। জি। কফিন কাহিনী। 4 জন দেবদূত এসে ঘিরে আছে একটি কফিন। একজন বলল, দেখো ভিতরে রঙিন রক্তমাখা জামা ছিল, হয়ে গেছে ফুল। চোখ দুটি মেঘে মেঘে ব্যথিত বকুল। 4 জন দেবদূত এসে ঘিরে আছে এক শবদেহ। একজন বলল, দেখো ভিতরে সন্দেহ। যেমন মানুষ ছিল, মানুষটি নেই। মাটির মানচিত্র হয়ে ফুটে আছে তাই। 4 জন দেবদূত এসে ঘিরে আছে একটি শরীর। একজন বলল, দেখো ভিতরে কি স্থির। মৃত নয়, দেহ নয়, দেশ শুয়ে আছে। সমস্ত নদীর উৎস হৃদয়ের কাছে। 4 জন দেবদূত এসে ঘিরে আছে একটি কফিন। একজন বলল, দেখো ভিতরে নবীন। হাতের আঙ্গুলগুলি আরক্ত করবি। রক্তমাখা বুক জুড়ে স্বদেশের ছবি। ছোট্ট কবিতা। মহাদেব শাহ তো ওনার অনন্য আরো কবি। কবিতা আছে, যেমন 21 নিয়ে কবিতা, অসাধারণ একটা কবিতা। মানে তার প্রতিটা কবিতাটি, এক একটা কবিতা এক এক ভিন্ন ধরনের। শৈশব থেকেই বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু পরবর্তীতে আবৃত্তি চর্চাই অনেক দিন ধরে করেছেন। এই যে ভালোবাসাটা, সেটা আসলে কিভাবে তৈরি হয়েছে বা কেনই বা করছেন, একটু শুনবো। কঠিন প্রশ্ন। আসলে চাকরি জীবনে আমি এই আবৃত্তি জগতে ছিলাম না। আচ্ছা। স্বাভাবিকভাবে আমার ওটার প্রতি সাংঘাতিক, আমি ওখানে কাজ কর্মে কোনোদিন আমি ফাঁকি দিতে পারিনি, আর সেই সময়টাও আমি করতে পারিনি। আমার সার্ভিসটা এরকম ছিল। তারপর যখন অবসর জীবনে যাই 2008-এ, 7 থেকেই আমার মোটামুটি ভাবে ওই অনলাইন দিয়ে শুরু হয়। তখন ভাবলাম যে যখন আমি চাকরিতে থাকবো না, তখন তো আমাকে একটা কিছু নিয়ে টিকে থাকতে হবে। তখন ওই কবিতার মধ্যে দিয়ে আস্তে আস্তে আবার চর্চা শুরু হলো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে অনেকে তো, যেটা বলবো, আবৃত্তি চর্চা কেন্দ্র আছে, সেসব জায়গায় অনেকে যায়, কিন্তু সেটা আমার যাওয়া সুযোগ হয়ে ওঠেনি। আসলে
এখন মাঝে মাঝে ভাবি যে ওটা থাকলে হয়তো আমার জন্য ভালো হতো। আর যেহেতু কবিতাকে আগের থেকে আমি ভালোবাসি, এমনি পড়ার অভ্যাস ছিল, তারপরে এই কণ্ঠে যখন নিলাম, যখন দেখি যে এত প্রশংসা, তখন ভাবলাম যে যাক, সৃষ্টিকর্তা তো একটা কণ্ঠ তো দিয়েছে, এই কণ্ঠটা সদ্ব্যবহার করি। আর যে জিনিসটা আমি এতদিন লালন করেছি, সেটা পরিণত বয়সে আমি কবিতার মধ্যে দিয়ে সেই জিনিসগুলিকে প্রকাশ করি। বিশেষ করে সমস্ত হচ্ছে প্রতিবাদী সমাজের উপরে। আমার বিশেষ করে আমি সুকান্তের কবিতা তো প্রচুর আমি পড়েছি। স্যার, এই বিষয়ে যখন আপনি বলছিলেন তখন আমার হঠাৎ করেই মনে হলো যে প্রকৃতি তো আসলে কোনো জীবের মধ্যেই পূর্ণ যৌবন সবসময়ের জন্য রাখেন না। যেমন আপনি কিশোর জীবনের একরকম ছিলেন, পূর্ণ যখন একেবারে সময়, সেই 25 বছরের পরের সময়, সেই সময়ের কণ্ঠ, সেই সময়ের যে স্পিড, সেটা একরকম ছিল। এখন এই রকম সময় এসে সেটা নিশ্চয়ই শরীর সাপোর্ট করে না। তো আপনি যে কবিতাগুলোর কথা বলছেন সেগুলোর মধ্যে এক ধরনের অন্যরকম স্পিড লাগে, অন্যরকম মানে বলার ভঙ্গি লাগে। এই বয়সে এসে সেগুলো মিস করেন না? হ্যাঁ, মিস তো করি। তারপরও আমি এই 1-2 বছর আগে আমি বিদ্রোহী কবিতা পাঠ করেছি, আচ্ছা। যেটা সবচেয়ে বড় কবিতা। তো তখন মনে হয়েছে যে আসলেই আমার যদি সেই সময়টা থাকতো, তাহলে এটা কণ্ঠে এটা অন্যরকম। তারপরও মানুষ যথেষ্ট যথেষ্ট প্রশংসা করেছে এবং বিভিন্ন জন এই কবিতাটাকে শেয়ার করেছে। বাহ। বিশেষ করে আমি দেখেছি সুকান্তের কবিতাগুলি মানুষ আমার ভরাট কণ্ঠ এই বিবেচনা হয়তো সেই জিনিসগুলিকে সাংঘাতিকভাবে অ্যাকসেপ্ট করে। কণ্ঠ অনেক বড় একটা ফ্যাক্ট, মানে হ্যাঁ। কবিতার ক্ষেত্রে কণ্ঠ বোধহয় অনেক বড় একটা কণ্ঠ ফ্যাক্ট। একটা বিরাট ফ্যাক্ট। হ্যাঁ, আর এমনি ধরেন রোমান্টিক কবিতা আমার যদিও আমার হয় না, মানে ভেতর থেকে তারপরেও আসে নাই। চেষ্টা করে, আসে আচ্ছা, না, কারণ আচ্ছা। আমি ওই ইয়ের সাথে আমি ওইভাবে তৈরি না। আমাকে যেমন শফিক কামাল, আপনি চেনেন বোধহয়, শফিক কামাল আমার ওয়াইফের ক্লাসমেট ছিল। সে বলে যে বদরুল ভাই, খালি আপনি সারা জীবন প্রতিবাদ প্রতিবাদী করলেন, কবিতা। আপনার তো রোমান্টিকের কোনো মজাই পেলেন না, আপনি রোমান্টিক কবিতা পড়েন। তারপরও কিছু কিছু চেষ্টা করি। ফেসবুকে তো নানান ধরনের ছেলে পেলে থাকে, মাঝে মাঝে করে দিয়ে আমার সাথে ডুয়েটও করেছে অনেকে। একদিক দিয়ে একটা মনের একটা আনন্দ, যাক আমার সাথে ডুয়েট পড়েছে অনেকে, এটা আমি একটা আত্মতৃপ্তি, আর জি। কিছু না। সবচেয়ে কার কবিতা পড়তে অনেক ভালো লেগেছে? পুরো জীবন জুড়েই মনে হয়েছে যে না, এটাতে আপনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন? এটা তো মানে কি বলবো, এক একজনের কবিতা এক এক টাইপের, তাই না? যেমন গুন্দার কবিতা, গুন্দার কবিতার মধ্যে কিন্তু অনেক রাজনৈতিক কবিতা আছে, নির্মলেন্দু গুণ, জি। নির্মলেন্দু গুণ, হ্যাঁ, আর মহাদেব শাহ তো আছেই। জি। হ্যাঁ, এরকম আরো বেশ কিছু, যেমন ডক্টর শেখ বাতেনের কথা বললাম, হ্যাঁ, তার কবিতা বললাম, শামসুল হকের বললাম, তারপর শামসুর রহমান বলেন, প্রত্যেকের কবিতা এক একজনের কবিতা এক এক। তারপর ওই যে ইয়ের যে কাঁদতে আসেন যে ইয়ে ফাঁসির মাহবুব দাবিতে আলম, এসছে, হ্যাঁ, হ্যাঁ। ওনার কবিতাটা অসাধারণ, অসাধারণ। আমাকে ফজলে রাব্বি, আপনারা চেনুন কিনা যায় না, জাতীয় গ্রন্থকেন্দ্রের প্রথম যে পরিচালক ছিল, তার বয়স বোধহয় এখন সম্ভবত 93। সে আমাকে মাঝে মাঝে ফেসবুকে বলে যে বদরুল, তুমি আরো এত লোকের কবিতা পড়ো, তুমি ফরুক আহমেদের কবিতা পড়ো, ইয়ের কবিতা পড়ো। আমি যে সেসব কবিতা তো পেতে হবে, আমি তো আমার কাছে যারা ধরেন বইটই দেয়, ওই বইগুলির থেকে আমি মোটামুটি, তারপর আমি চেষ্টা করি। হ্যাঁ, যেমন হাসান হাফিজুর রহমানের কবিতা, সেটা আমি কণ্ঠে নিয়েছে। আমাদের অনেক জামালপুর নতুন বাড়ি, তরুণ যারা আছে জামালপুর, তাদের হ্যাঁ। কবিতাও। তরুণরা তো আমার মানে চিন্তাই করা যায় না। আচ্ছা। এবং আমি যেটা করি, আমার কণ্ঠ বিবেচনায় কিন্তু অনেকে কবিতা লেখে। বদরুল ভাই, আপনার কথা মনে করে কিন্তু আমি কবিতা লিখছি, জানে যে আমার কণ্ঠটা কোন টাইপের, কোন ধরনের। এটি আমার সাফল্য, যে সে আমার কণ্ঠ বিবেচনায় কবিতা লিখছে এবং
আমার মনের কথাগুলো ওই কবিতার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে, সেটাতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং আজকে শুধু বাংলাদেশ না, আমি একজন ছোট্ট সামান্য মানুষ, আমি তো ওরকম বড় আবৃত্তি শিল্পী না, তারপরও মানুষ আমাকে বলে, বিভিন্ন মঞ্চে বলে গণমানুষের আবৃত্তি শিল্পী। একটা এই সেন্সে বলতে পারি, যেহেতু আমি অনেকের কবিতা পড়ি, এই হিসাবে বলতে পারে। আর গণমানুষের কথা তো থাকি কবিতার মধ্যে, এই কারণেই আমাকে বিভিন্ন মঞ্চে ওই কথাটি বলে সম্বোধন করে যে এবার আপনাদের সামনে গণমানুষের আবৃত্তি শিল্পী কবিতা পড়বেন। আচ্ছা, এটি আমার সাফল্য, আমার প্রাপ্তি। ভালোই লাগে একদিক দিয়ে শুনতে। এই হচ্ছে ব্যাপার। জি, চমৎকার। আমরা আরেকটা কবিতা শুনি, কি শোনাবেন আমাদের এই পর্যায়ে? মহাদেব স্যার আরেকটা পড়ে নিই, তারপরে আমি নির্মলেন্দু। নির্মলেন্দু গুণের জি জি, নিশ্চয়ই নিশ্চয়ই। যেহেতু 21শে মাস, জি, এই জন্য ভাবলাম যে এটা পড়াটা জরুরি। 21-এর গান। 21 মানে আসছে, সালাম ফিরে আসছে, বরকত ফিরে আসছে, রফিক ফিরে আসছে, তাজুল ফিরে আসছে। 21 মানে মুক্তিযুদ্ধ ফিরে আসছে, সেই সাহসে বুক পেতে দেওয়া তারুণ্য ফিরে আসছে। তারুণ্যের চোখে দুর্জয় শপথ ফিরে আসছে, শহীদেরা ফিরে আসছে, স্বাধীনতা ফিরে আসছে, বাংলাদেশ ফিরে আসছে। এই পদ্মা মেঘনার দেশে আবার 52 আসছে, 69 আসছে, 71 ফিরে আসছে। 21 মানে আসছে, স্বপ্ন আসছে, ভবিষ্যৎ আসছে। 21 মানে অতীত নয়, আগামী মৃত্যু নয়, জন্ম। 21 মানে শাশ্বত বাংলার হিজল কামাল, ভাটিয়ালি গান, শাপলা ফোটা দিঘি পদ্মা নদীর মাঝে। ঢাকার উন্মুক্ত রাজপথ, দীর্ঘ মিছিল, নগ্ন পায়ে পথ হাঁটা সারাদিন, আমি কি ভুলিতে পারি? 21 মানে আসছে, সালাম আসছে, বরকত আসছে, তাজুল আসছে। মায়ের অশ্রু ভেজা চোখে আবার আশার ঝিলিক ফিরে আসছে, পিতার তপ্ত বুকে আবার বিশ্বাস ফিরে আসছে, সন্তানের ম্লান চোখে আবার স্বপ্ন ফিরে আসছে। 21 মানে আসছে, আসছে, এই 21-এ তাজুল ফিরে আসছে। শোষণের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ আসছে, সম্মিলিত সংগ্রাম আসছে। পুঁজিবাদের জন্য চরম আঘাত আসছে। 21 মানে আসছে, বাংলা ভাষার দিন আসছে, কৃষ্ণচূড়া পলাশের দিন আসছে, দুনিয়া কাঁপানো দিন আসছে। এই 21 মানে মাঠ ভরা পাকা ধানের গন্ধ, নদীতে রূপালী মাছ, পালের নৌকা। 21 মানে দিগন্ত জোড়া আগামী দিনের স্বপ্ন। 21 মানে জয়নুলের ছবি, নজরুলের কবিতা, হৃদয় মথিত রবীন্দ্রনাথের গান। 21 মানে আমার সোনার বাংলা। 21 মানে পয়লা বৈশাখ। 21 মানে শহীদের পায়ের শব্দ। 21 মানে অজর অমর অবিনশ্বর। 21 মানে আসবে, 21 মানে আসছে, শহীদের আসছে, স্বাধীনতা আসছে, বাংলাদেশ আসছে। 21 মানে আসছে,
সালাম আসছে, বরকত আসছে, তাজুল আসছে। কি সুন্দর, মহাদেব সাহার লেখা, মহাদেব চমৎকার। সাহার লেখা। এবং আপনি কি কি বলিষ্ঠ কণ্ঠে নিজেকে উতরে গিয়ে আবৃত্তি করলেন। এটা আসলে না এক ধরনের প্রেম থাকতে আমি তো হয়। এটা বসে বসে পড়ছি তো আসলে এটা দাঁড়িয়ে পড়ে। মোশনগুলি কাজ করে। রাইট, হ্যাঁ, হ্যাঁ। এটাই আমাদের বলেন গুণীজনরা যে আপনি যে কাজটাই করছেন সেটার প্রতি যদি অন্তর থেকে প্রেম না জাগে, ভালোবাসা না জাগে, তাহলে একদম ম্যাক্সিমাম আউটপুটটা কিন্তু আসে না। 10টিরও বেশি অ্যালবাম রয়েছে, সেই প্রসঙ্গে যদি একটু শুনি আপনার কাছ থেকে। প্রথম তো যেটা বললাম রাজপথের রাজপথের, প্রতিবাদী জি। কবিতা, তারপর দ্বিতীয় সিডি মহাদেব সার, ওটা 2013। তার পরবর্তীতে একেবারে নবীন কবি মুর্তজা হোসেন সৈকত, সে আমার বাসায় কয়েকদিন এসছে, 4-5 দিন, বলে যে আমার কবিতাগুলো আপনাকে দিতে হবে। রোমান্টিক কবিতা ছিল, আমি যা রোমান্টিক কবিতা আমার দ্বারা হবে না। বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা, আমি যে ঠিক আছে তুমি একটু কতগুলি লাইন খালি চেঞ্জ করো, আচ্ছা, যে বঙ্গবন্ধুর কে ব্যবহার করে অনেকে তো বিভিন্ন টেন্ডারবাজি টাজিও করছে, তাদের সম্বন্ধে যদি কিছু বলো তাহলে আমি তোমার কবিতা করে দেবো। চমৎকার একটা কবিতা, এবং তার সিডি অ্যালবামও বের করে দিয়েছি। সেটাও সম্ভবত 23-24টা দুঃস্বপ্নে দাঁড়িয়ে, বন্দরে দাঁড়িয়ে তার কবিতা অ্যালবামের নাম। তারপর হচ্ছে নিউ ইয়র্কে থাকে শরীফুল আলম, তার একটা সিডি অ্যালবাম হয়, সনটা আমি ঠিক মনে করতে পারছি না। আর একজন সিঙ্গাপুরে শিহাব আহমেদ, তার একটা সিডি অ্যালবাম করি, রুখে দাঁড়াও বাংলাদেশ। আর একজনের করেছি সুশান্ত বড়ুয়া, যার কবিতা আবৃত্তি করেছি অথচ আমি তাকে দেখিনি। সে কানাডায় বসবাস করে, তারও বোধহয় কম হলো 26-27টা কবিতা। কবিতা। চট্টগ্রামে বসবাস করত। ওই যখন জ্বালাও পোড়াও হচ্ছিল ওই সময় যেতে বলেছিল, আমি বললাম যে না, আমি এই রিস্ক নিব না। আর স্বাভাবিকভাবে তখন আমাকে খুব সতর্কভাবে চলতে হতো। মহাদেব শাহ বলেছে তুমি যেহেতু তোমার কণ্ঠে প্রতিবাদী কবিতা উঠে, তুমি খুব সাবধানে চলাচল করবে। তারপর তো সে চলে যায় কানাডায়, তার আত্মীয়জন আমাকে সেইভাবে স্টুডিওতে নিয়ে যায়, তার কবিতা পড়েছি। তারপর আরেকজন আছে ডাক্তার আমেরিকার, সেও তো শাহাব আহমেদ, রাশিয়াতে পড়াশোনা করেছে, তার অনেকগুলো কবিতা, বোধহয় 40টার মতো কবিতা করেছি। আর একটা আছে ওবায়দুল হক, সম্ভবত দুবাইতে থাকে, চট্টগ্রাম বাড়ি, তার কবিতার অ্যালবাম করেছি। এর পরবর্তী দেখলাম যে অ্যালবাম করে কোনো সুবিধা না, কারণ অ্যালবাম তো ওটা শেষ হয়ে যায়। এর চেয়ে কবিতা নিয়ে করলো, 30-40টা করালো, কোনো অসুবিধা নাই, কিন্তু সেটা আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিই, আচ্ছা, যার ফলে আর সিডি অ্যালবামের কোনো প্রয়োজন নেই। আমি এটা আর এখন সিডি অ্যালবাম বোধহয় মানে কেউ বোধহয় রেকর্ড প্লেয়ার নাই সম্ভবত। আজকাল কম্পিউটারের যে সিডি, ওটা ওইটা থাকে না, ওই সিস্টেমটা থাকে না। হ্যাঁ, এই জিনিসগুলো সব আস্তে আস্তে উঠে যাচ্ছে, এখন হয়ে যাচ্ছে পেন ড্রাইভ। পেন ড্রাইভ। হ্যাঁ, তো যুগের তো সব কিছু চেঞ্জ পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় সুমন মুস্তফাও বোধহয় এখন সিডি টিডি করে না, ওরা ওই জাস্ট ওই ভিডিও টিডিও করে ইউটিউবে দিয়ে দেয়। আর ইউটিউবের ব্যাপারটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি এই বয়সে আমি ইউটিউবের ভিডিও আমি নিজে তৈরি করি, হ্যাঁ, বিউটিফুল। কিন্তু ও কোনো কাট পিস না, ভিডিওটা খালি জাস্ট কবির ছবি থাকবে আর আবৃত্তি শিল্পীর ছবি, মানে আমার ছবি দিয়ে, কাউকে হয়তো বললি যে একটু প্রচ্ছদ করে দেন, তখন তার প্রচ্ছদটা আমি জাস্ট ওটি রোল করে। আচ্ছা, পরিচ্ছন্ন থাকতে চাই। আগে তো কবিতা যখন দিতাম, প্রথম যখন রেকর্ড করেছি, মানে ইউটিউব বানিয়েছি, বিভিন্ন রকম ছবি দিতাম, কিন্তু কবিতার সাথে কোনো সম্পর্ক নাই। এখন মানুষ তো আস্তে আস্তে শিখে, আমি কিন্তু এইভাবেও শিখে ফেলে দিয়েছি, আবার নতুন করে করছি,
এইভাবেই চলছে, এবং এটা আমাকে শিখিয়েছে বাইরের লোকরা। আমি যখন অনলাইনে কবিতা পড়তাম, প্যালটক নাম শুনেছেন কিনা, ফ্ল্যাশ চ্যাট রুম, ওরা আমাকে শিখিয়েছে। আমি যখন বাংলাদেশ থেকে কবিতা পড়তাম, ওরা কেউ কলকাতা থেকে পুলিশ অফিসার, সে রেকর্ড করতো। তারপর নিউজিল্যান্ড থেকে কিংবদন্তি, সেও আবৃত্তি শিল্পী, সে আমার কণ্ঠে কবিতা রেকর্ড করতো। দুবাই থেকে করতো, করে ওরাই আবার আমাকে ওই ইউটিউবের এইগুলি সিস্টেমগুলি শিখিয়ে দেয়। আচ্ছা, যার ফলে সেটা কোন সময় 2007-08 এই তখন থেকে আমার আস্তে আস্তে এটার মধ্যে দিয়ে শিখে ফেলি। এই জি, এখন সময় কাটে কিভাবে আপনার? এইগুলো করেই সময় কাটে না? হ্যাঁ, এটা ছাড়া তারপর তো আমার নিজস্ব কতগুলি পার্সোনাল ব্যাপার আছে, ধর্মীয় বলেন, ই বলেন, সে সমস্ত থাকে। কিন্তু এখন আগের মতো আমি ফেসবুকে খুব একটা বসতে পারি না। খুব সকালবেলা ভোরবেলা উঠি, ওই অভ্যাসটা আমার এখনো আছে। জাস্ট মানে যে প্রার্থনাটা করে ইটি করে, তারপর ফেসবুকে যে জন্মদিনের ইটি আছে না, জন্মদিনের উইশ টিশ করতে যায়, দেখি যে যোগাযোগ আছে, করলে পরে তাদেরকে একটু উইশ করি। তারপর মেমোরিতে আসছে, মেমোরিগুলো খুব ভালো লাগে। মেমোরিতে হয়তো কোনো ভাই হয়তো একটা অনেক ছোটবেলার ছবি আমাকে আমাকে আমার কাছে চলে এসছে, ওটা আমি পোস্ট করি। তারপর ফেসবুক মেমোরি অনেক কিছু, যে কবিতা, যে ছবিগুলি হারিয়ে গেছে সেই ছবিগুলি মেমোরিতে চলে আসে, তখন আবার ওইটা আমি নতুন করে ওটা সুন্দর করে সাজিয়ে টাজিয়ে আবার পোস্ট দিই, দিয়ে তারপর হয়তো আবার একটু রেস্ট নিই, হাঁটাহাঁটি করি, চা খাই, নাস্তা করি। হ্যাঁ, তারপর আর খুব একটা বসা হয় না। এখন পরিবারে কে কে আছেন? পরিবারে আমি, আমার ওয়াইফ ইকোনমিক্সের টিচার ছিল, আফরোজা আক্তারি, যে একসময় আমার এটা দেখতেই পারতো না, কবিতা খালি আচ্ছা। হ্যাঁ চিৎকার দেয়। ওই তখন তো অনলাইনে কবিতা আবৃত্তি করতাম, তো এটা শুনেছে, বিদেশের লোকেরাও শুনেছে। সে একটা বই বের করেছে স্মৃতি কথা নিয়ে, রিটায়ার করার পর। আচ্ছা, সেখানে লিখছে যে বিশিষ্ট আবৃত্তি শিল্পী বদরুল হাসান খানের সাথে আমার বিয়ে হয়েছে। তো মনে মনে করলাম যে স্বীকৃতি পেয়েছি। তো এই হলো ব্যাপার। এখন মেয়েরা তো স্বাভাবিক ভাবে, যে যেমন আজকে যখন বললাম, বললো যে না যাও, কিন্তু মেয়েদের আবার আপত্তি, আব্বা তুমি এই করোনার মধ্যে কেন যাচ্ছ, সাবধানে যাবা, অমুক যাবা, মানে ওরা ঘর থেকে বের হতে দিতে চায় না। এটা সতর্ক। আর কয়দিন পর তো আমার নাতনিরা শাসন করবে। হ্যাঁ, এটাই হয় এটাই হয় স্বাভাবিক। আসলে। পুরো জীবনটা নিয়েই বলছিলাম শুরুর দিকে, যে পুরো জীবনটাই আসলে এক ধরনের কবিতা, এবং আপনি হ্যাঁ, জীবনটাই তো কবিতা। সৃষ্টিকর্তার কৃপায় আপনি দীর্ঘ জীবন পেয়েছেন। আমরা দোয়া করি যে আপনি আরো সহি সালামতে অনেক দিন বেঁচে থাকেন। কিন্তু এই যে জীবনটা আপনি পেলেন, এই জীবনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, যদি আমি খুব ছোট করে আপনার কাছ থেকে জানতে চাই? এটা সবার অবশ্য জানা দরকার যে মানুষের জীবনে কষ্ট নাই, কষ্ট পায় নাই এরকম কেউ নাই। কষ্ট থাকবে, তার মধ্যে আনন্দ থাকবে। আমি তো একসময়, আমি এত বড় পরিবারের মানুষ হই, যদিও আমাদের সম্পত্তি নাই, কিন্তু আমাদের সম্মানটাকে আমরা বড় চোখে দেখেছি। কোনো সময় চাকচিক্যের দিকে আমরা যাইনি। কিন্তু আমি এক সময় তো, যখন আমি চট্টগ্রামে থেকেছি, তখন তো আমার ওয়াইফ তখনও শাইন স্কুলে ছিল, তারপর তো ভিকারুন্নিসে ছিল ঢাকা আসার পর। তখন একটা রুমের মধ্যে থেকেছি, এটা আমার বিরাট ব্যাপার। একটা রুম, একটা কিচেন, একটা বাথরুম, এবং ভাই বোনকে ছাড়া এত বড় একটা পরিবারের মানুষ। আমি যখন ঢাকা ছেড়ে যখন চট্টগ্রাম যেতাম, বাচ্চা মানুষের মতো ফুপে ফুপে কাঁদতাম। সবাই আশ্চর্য হয়ে যেত, এই বয়সেও চাকরির জীবনেও কান্নাকাটি করে। এবং চট্টগ্রামে একবার মাত্র আমি ঈদ করেছি বাবা মাকে ছাড়া। আমার সম্বন্ধে এসেছিল আমেরিকার, সে তো ওখানে ডক্টরেট করে অধ্যাপক, রিটায়ার করেছে। সে ওই ঈদে ছিল, আমার কান্নাকাটি দেখে হাসাহাসি, যে বদরুলের মনটা এত নরম। অথচ সারা জীবন বললেন এই কথাটাই
খুবই মনে পড়ে। এইসব অনেকে হয়তো হাসাহাসি করবে, কিন্তু এটা প্রত্যেকের জীবনে এটা আছে। সত্য। জি। হ্যাঁ, আর এখন তো এখন থেকে এখানে এখন কে কখন ফ্রান্সে যাচ্ছে, কে কখন লন্ডন যাচ্ছে, কখন আসছে খবর নাই। এই কোথায় ছিলে দেখলাম না যে এই একটু বাইরে গিয়েছিলাম। দুনিয়াটা হয়ে গেছে এত। আগে যেমন মানুষ ভেঙে পড়তো, আমার তো এখনো মনে পড়ে এয়ারপোর্টে কেউ যদি বাইরে যায় সাথে সাথে হাজার হাজার সে গ্রামবাসী যায় সব উপস্থিত হতো, তাই না? আমার কথাই ধরেন, আমি যখন ঢাকার বাসার থেকে বেরোতাম চাকরি জীবনে, সেটা তো স্বাধীনতার পর, সব ভাই বোনরা দাঁড়িয়ে আছে আর আমি যাচ্ছি, কান্নাকাটি, চোখের পানি ফেলছি। এটা এই সিনটা চিন্তা করি, কখন যায় কখন আসে এখন বোঝা যায় না। এটা এই অবস্থাগুলো কাটিয়েছি। তো ওটাই বলবো যে এখন কিন্তু আমরা যেহেতু দুইজন, আমার দুইটা মেয়ে বিয়ে দিয়েছি, আচ্ছা। আমার তো মনে হয় আমি অনেকের থেকে সুখে আছি। জি, এটা একটা বড় জিনিস, মানে জীবনের প্রত্যেকটা মুহূর্তে যদি মানুষের মানে সেলফ অ্যান্সার যেটাকে বলে, যে আমি যে স্টেজেই আছি না কেন আমাকে তো বিশ্বাস করতে হবে একটা সময় আমরা চলে যাবো। তো সেই জায়গা থেকে যদি সেলফ অ্যান্সারটা থাকে যে না আমি হ্যাপি ম্যান, যা করেছি যতটুকু চেষ্টা করার কথা ছিল সেই চেষ্টাটুকু করেছি, তাহলে আমার মনে হয় যে এটা অনেক বড় একটা পরিতৃপ্তি দেয়, এবং সেটা আপনার ক্ষেত্রে হয়েছে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাই। শেষ বেলায় এসে একটু জানতে চাইবো যে প্রায় 10টা কবিতার অ্যালবাম আপনি করেছেন, ভবিষ্যৎ আর করার ইচ্ছা আছে কিনা? অ্যালবাম তো নিশ্চয়ই নাই, আমার মনে হয় ইউটিউবেই বোধহয় কাজ করে যাবেন রেগুলার। ইউটিউবও এখন আজকাল দিতে ইচ্ছা হয় না, কেননা ইউটিউবে সবাই যায় না। যারা খুব বেশি পরিচ্ছন্ন আর একটু ধরেন কনজারভেটিভ থাকে না অনেকে, যে ইউটিউবে গেলে নানান রকম লিঙ্ক আসে, আসে, হ্যাঁ, যার জন্য আমি এখন মাঝে মাঝে ভাবি যে আমার তো পয়সা কামাতে আপনি ভালোবেসে করেন এটা। হ্যাঁ, এটা তো ভালোবেসে করি। ইউটিউবটা দেয় এই জন্য যে ওটা সবসময় সেফ থাকবে। এটা এমন সারা হয়তো জীবন 10-20 বছর পর এটা ওটা এমন খুঁজে একটা অবস্থা দাঁড়াবে যে ইউটিউব চ্যানেলটা আরো প্রসার লাভ করবে, আপডেট হবে। তখন হয়তো আমরা থাকবো না, তখন হয়তো আমার নাতিরা যদি এই লাইনে থাকে, ওই যে আমার নানার কবিতা, হ্যাঁ, স্মৃতি, ওইটাই ইতিহাস। হয়তো স্মৃতি হয়ে থাকবে, আর কিচ্ছু না। ঠিক আছে স্যার, অনেক এটা ধন্যবাদ। একটা আপনার সাথে আড্ডা দিয়ে আমাদের খুব ভালো লাগলো। চমৎকার একটা সময় কাটিয়েছি আমরা, কিছু স্মৃতিচারণ, কিছু চমৎকার কবিতা, সবকিছু মিলে অসাধারণ ছিল সময়। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাঙা সকালে আসার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ, বিশেষ করে শ্রোতাদেরকেও ধন্যবাদ। হ্যাঁ, আবার ইনশাল্লাহ আগামী কোনো সময় দেখা হবে। দেখা হবে। জি।